বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তো অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। এখন আমি আলোচনা করব পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ। তো সমন্বয় এবং নিঃসরণের এটা কিন্তু আমার দ্বিতীয় পর্ব। যদি প্রথম পর্ব এবং চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এই ভিডিওগুলো দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তা আলোচনা করা হবে পাঠ 4 ও 5 স্নায়ুতন্ত্র। তোমরা ষষ্ঠ শ্রেণীতে শ্রেণীবিন্যাস থেকে এককোষী ও বহুকোষী জীবের বৈশিষ্ট্য জেনেছ। আমরা ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণী থেকে কিন্তু এককোষী এবং বহুকোষী জীবের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু জেনে আসছি। বহুকোষী জীবের দেহে টিস্যু, অঙ্গ, তন্ত্র ইত্যাদি ভিন্ন ভিন্ন গঠন পরিলক্ষিত হয়। তো আমরা বহুকোষী জীবে কিন্তু এই বিষয়গুলো দেখি। বহুকোষী জীবে থাকে কি, কোষ থাকে প্রথমে, কোষের পরেই কিন্তু থাকে কতগুলো কোষ মিলে যখন একটি নির্দিষ্ট কাজ করে তখন ওদেরকে বলা হয় টিস্যু। কতগুলো টিস্যু মিলে গঠিত হয় কিন্তু একটি অঙ্গ, কতগুলো অঙ্গ মিলেই গঠিত হয় কিন্তু একটি তন্ত্র, কতগুলো তন্ত্র মিলে গঠিত হয় একটি জীবদেহ। তো এই বিষয়গুলো কিন্তু আমরা একটি বহুকোষী জীবে আমরা সবসময় দেখে থাকি। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে রয়েছে অগণিত কোষের বিচিত্র কর্মকাণ্ড। তাহলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ছড়িয়ে আছে অগণিত কোষের বিচিত্র কর্মকাণ্ড। এক এক ধরনের কোষ কিন্তু আমাদের দেহে এক এক ধরনের কাজ করে, এক এক ধরনের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু এক এক ধরনের কাজ করে। এই কর্মকাণ্ডের সাথে যোগসূত্র রচনা করা এবং পরিবেশের সাথে সম্পর্ক রাখার জন্য জীবদেহে দ্রুত যোগাযোগ রক্ষা করা প্রয়োজন। তাহলে এই যে এই কর্মকাণ্ডগুলোর মধ্যে যোগসূত্র রচনা এবং পরিবেশের সাথে সম্পর্ক রাখার জন্য জীবদেহে দ্রুত যোগাযোগ রক্ষা করা কি হয়, প্রয়োজন পড়ে। যেমন কারো দুঃখে তোমার কান্না পায়, আমাদের নিশ্চয়ই কারো দুঃখ দেখলে আমাদের কান্না পায়, অনেক সময় আমরা টিভি সিনেমা দেখেও কিন্তু কান্নাকাটি করি। কারো খুশিতে তুমি খুশি হও, পরীক্ষায় ভালো ফল করলে তোমার আনন্দ হয়। এই বিষয়গুলো কিন্তু আমাদের হয়, মানে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট হলে আমরা লাভ দিয়ে উঠি। আবার কারো দুঃখে কিন্তু আমাদের কান্না পায়, কারো খুশিতেও কিন্তু অনেক সময় হাসি পায়। এই কাজগুলো ঘটে বিভিন্ন উদ্দীপকের কার্যকারিতার ফলে। বিভিন্ন উদ্দীপক আছে যে আমাদের দেহে, এর কার্যকারিতার ফলেই কিন্তু এই কাজগুলো অটোমেটিক্যালি আমাদের দেহে ঘটে যায়। দেহের বিভিন্ন অংশের উদ্দীপনা বহন করা, দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা ও পরিবেশের সাথে সম্পর্ক রাখা স্নায়ুতন্ত্রের প্রধান কাজ। তো এইখান থেকে এইগুলো কিন্তু স্নায়ুতন্ত্রের হচ্ছে প্রধান কাজ। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। স্নায়ুতন্ত্রের প্রধান কাজ কি? দেহের বিভিন্ন উদ্দীপনা বহন করা এবং দেহের বিভিন্ন অঙ্গের কাজের মধ্যে সমন্বয় সাধন করা এবং পরিবেশের সাথে সম্পর্ক রাখা কিন্তু স্নায়ুতন্ত্রের প্রধান কাজ। প্রাণী দেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টির মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। তো এখান থেকে এ পর্যন্ত কিন্তু হলো স্নায়ুতন্ত্রের সংজ্ঞা। স্নায়ুতন্ত্রের সংজ্ঞা আসলে আমাদের এটুকু শিখতে হবে, যেটা আমি আগের ভিডিওতে একটু দেখাইছি। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হলো মস্তিষ্ক। তাহলে স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি যদি বলে আমাদেরকে, তাহলে আমাদের বলতে হবে কি, মস্তিষ্ক। উন্নত মস্তিষ্কের কারণে মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে পরিগণিত হয়। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে আমাদের উন্নত মস্তিষ্ক থাকার কারণে আমাদেরকে সৃষ্টির সেরা জীব বলা হয়, আশরাফুল মাখলুকাত বলা হয় কিন্তু আমাদেরকে। মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত, এরা নিউরন বা স্নায়ু কোষ নামে পরিচিত। এই যে মস্তিষ্ক কিন্তু দেহের অন্যান্য কোষের মতো কোষ দ্বারা গঠিত না, কিন্তু মস্তিষ্কগুলো কিন্তু বিশেষ আলাদা এক ধরনের কোষ দ্বারা গঠিত, যার নাম হচ্ছে নিউরন বা স্নায়ু কোষ। তো এটা হলো কিন্তু নিউরন এবং এটা স্নায়ু কোষের কিন্তু চিত্র। এই চিত্রটা অঙ্কন করে এবং এর চিহ্নিতকরণ সহ আমাদের শিখতে হবে। দেখো, স্নায়ু কোষের কিন্তু প্রথমে একটা অংশ আছে, তাকে বলা হইতেছে কোষ দেহ, আর নিচের এই অংশটুকুকে বলা হচ্ছে কিন্তু অ্যাক্সন। এটা হচ্ছে অ্যাক্সন, আর এই অংশটুকু হচ্ছে কোষ দেহ। এই কোষ দেহকে দেখো ভাগ করা হয়েছে কিসে? এই যে কোষ দেহ কি দ্বারা গঠিত, দেখো এটা হলো প্লাজমা মেমব্রেন, অর্থাৎ
পর্দা, কোষ পর্দা, যেটা কোষ দেহের উপরে একটা পর্দা আছে এটাকে বলা হয় কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন বলা হয়। আর এইখানে দেখো এই যে ঘন যে অংশটুকু এটুকু বলা হচ্ছে নিউক্লিয়াস। এই প্লাজমা মেমব্রেন এবং এই নিউক্লিয়াসের মাঝখানে দেখো ফাঁকা জায়গার মতো কিছু অংশ আছে, এই অংশটুকুর নাম হচ্ছে কিন্তু সাইটোপ্লাজম। তাহলে এই কোষ দেহ কি দ্বারা গঠিত? সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং প্লাজমা মেমব্রেন দ্বারা গঠিত। এই কোষ দেহ থেকে দেখো এই শাখার মতো অংশ বের হয়েছে, এটাকে বলা হয় কিন্তু ডেনড্রন। এটাকে বলা হয় ডেনড্রন। এই শাখা থেকে যে প্রশাখার মতো অংশ এটাকে বলা হয় ডেনড্রাইট। আশা করছি মানে কোষ দেহের যে অংশটুকু আছে সেটুকু তোমরা চিনতে পারছো। এখন এই যে অ্যাক্সন, এই অ্যাক্সনে কিন্তু আছে কি রেনবিয়ারের পর্ব। এই যে এখানে গিটের মতো অংশ আছে এটাকে বলা হইতেছে রেনবিয়ারের পর্ব। আর এই মাঝখানের যে অংশটুকু এটুকু বলা হইতেছে কি মায়োসিন সিথ। এই অংশটুকু কি মায়োলিন সিথ। এই যে এইগুলো চিহ্নিতকরণ কিন্তু আমাদের শিখে নিতে হবে। তো স্নায়ুকোষ বা নিউরন, স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী এককে স্নায়ুকোষ বা নিউরন বলা হয়। নিউরনের সংজ্ঞা যদি আসে আমাদের এটা লিখতে হবে, স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী এককে নিউরন বা স্নায়ুকোষ বলা হয়। নিউরন মানব দেহের দীর্ঘতম কোষ। তো মানব দেহের সবচেয়ে বড় কোষ কিন্তু হচ্ছে নিউরন। নিউরন দুইটি প্রধান অংশ নিয়ে গঠিত, কোষ দেহ এবং প্রলম্বিত অংশ। কোষ দেহ, কোষ দেহ নিউরনের প্রধান অংশ। নিউরনের প্রধান অংশ কি? এই কোষ দেহকে নিউরনের প্রধান অংশ বলা হয়। কোষ দেহ বিভিন্ন আকৃতির হয়, যেমন গোলাকার, ডিম্বাকার, নক্ষত্রাকার, এরকম হয় কোষ দেহ। তাহলে কোষ দেহের আকার কিন্তু কিরকম হয় এটা যদি আসে আমাদের পরীক্ষায় বলতে হবে গোলাকার, ডিম্বাকার বা নক্ষত্রাকার। কোষ দেহ কোষ আবরণী, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। আমরা দেখলাম যে কোষ আবরণী মানে হচ্ছে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস আমরা চিনি। এই কোষে সেন্ট্রিওল থাকে না, দেখো কোথাও কিন্তু সেন্ট্রিওল নাই। তো প্রাণী কোষের নরমালি সেন্ট্রিওল থাকে, কিন্তু এই কোষটাতে কোনো সেন্ট্রিওল থাকে না, তাই এরা অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না। এই সেন্ট্রিওলটা না থাকার কারণে কিন্তু এরা বিভাজিত হতে পারে না। তাহলে নিউরন কেন বিভাজিত হয় না? নিউরনে সেন্ট্রিওলটা থাকে না বিধায় নিউরন বিভাজিত হতে পারে না। তো প্রলম্বিত অংশ, কোষ দেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। তো প্রলম্বিত অংশ কি? এই যে কোষ দেহ থেকে যে এই শাখা প্রশাখা এটাকে বলা হয় প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ দুই প্রকার, অ্যাক্সন এবং ডেনড্রাইট। এই যে এগুলো হইতেছে ডেনড্রাইট, আর এই যে বড় যেটা এটাকে বলা হচ্ছে অ্যাক্সন। এই জন্য প্রলম্বিত অংশকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কোষ দেহ থেকে এই ছোট অংশগুলোকে বলা হয় ডেনড্রন, এই বড় যে লম্বা সুতার মতো অংশ বের হয়েছে এটাকে বলা হইতেছে অ্যাক্সন। তো কোন নাম্বার অ্যাক্সন? কোষ দেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে বলা হয় অ্যাক্সন। তাহলে সুতার মতো অংশকে কি বলা হইতেছে? অ্যাক্সন। অ্যাক্সনের যে প্রান্তে কোষ দেহ থাকে তার বিপরীত প্রান্ত থেকে শাখা বের হয়। সাধারণত একটি নিউরনে একটি অ্যাক্সন থাকে। তাহলে দেখো এই যে অ্যাক্সনের যে প্রান্তে কোষ দেহ আছে, কোষ দেহ কিন্তু এই প্রান্ত আছে, এর বিপরীত প্রান্ত থেকে এই যে এখানে কিছু শাখা বের হয়েছে কিন্তু দেখো, তাই শাখা বের হয়। তো এরপর হচ্ছে ডেনড্রন। কোষ দেহের চারদিকে উৎপন্ন শাখাগুলোকে ডেনড্রন বলে। আমি আগেই বলছি যে এই যে এই শাখাগুলো, এই প্রত্যেকটা শাখাই কিন্তু ডেনড্রন, এবং এই প্রত্যেকটা শাখা থেকে বিভিন্ন ধরনের প্রশাখা বের হয়েছে, এই প্রশাখাকে বলা হয় ডেনড্রাইট। এগুলো বেশি লম্বা হয় না, ডেনড্রন বেশি লম্বা হয় না, ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে ডেনড্রাইট বলে। এদের দ্বারা স্নায়ুতরণা নিউরনের দেহের দিকে পরিবাহিত হয়। তো এদের দ্বারা স্নায়ুতরণা কিন্তু কার দিকে দিকে প্রবাহিত হয়? নিউরনের দেহের দিকে প্রবাহিত হয়। কাদের দ্বারা? এই ডেনড্রন এবং ডেনড্রাইট দ্বারা। তো একটি স্নায়ুকোষের অ্যাক্সন অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রনের সাথে মিলিত হওয়ার স্থানকে সিনেপস বলে। দেখো এই যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এদেরকে কিন্তু পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। এদেরকে পঞ্চ ইন্দ্রিয় বা সংবেদীয় ইন্দ্রিয়, সংবেদীয় অঙ্গ বলা হয়। কেন সংবেদীয় অঙ্গ বলা হয়? এরা বাহিরের বিভিন্ন খবরাখবর মস্তিষ্ক অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে জানাইয়া দেয়। কার মাধ্যমে পাঠায়? এই যে এই নিউরনগুলোর মাধ্যমে পাঠায়। তাহলে এইখান থেকে একটা সংবাদ ধারণ করতেছে, ধারণ করে এটা কিন্তু একটা নিউরনের অ্যাক্সনের ভিতর দিয়ে প্রবেশ করতেছে, প্রবেশ করে আসতেছে কোষ দেহ, কোষ দেহতে আসতেছে ডেনড্রনে। এই ডেনড্রনটা দেখো একটা কোষের ডেনড্রন আরেকটা কোষের অ্যাক্সনের সাথে কিন্তু মিলিত হয়েছে। এই যে এই মিলিত হওয়ার স্থানকেই বলা হইতেছে কিন্তু সিনেপস।
তাহলে এখানে সংখ্যাটা আবার একটু দেখো যে একটি স্নায়ুকোষের অ্যাক্সন অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার স্থানকে সিনেপস বলে। আশা করি চিত্র থেকে বুঝতে পারছো। এই পথে চোখ কান নাক পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সংবাদ আমাদের মস্তিষ্কে যায় এবং এই মস্তিষ্ক এই পথটাতে কোনো কাজ করার জন্য আমাদেরকে নির্দেশ দেয়। বুঝতে পারছো তো এটা? তো সিনেপসের মাধ্যমে স্নায়ুতরণ এক কোষ থেকে অন্য কোষে পরিবাহিত হয়। উদ্দীপনা বহন করা, প্রাণীদেহের ভিতরে ও বাইরে পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে কাজের সমন্বয় সাধন করা, মস্তিষ্ককে স্মৃতি ধারণ করা, চিন্তা করা, বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া ও পরিচালনা করা নিউরনের কাজ। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের শিখতে হবে। নিউরনের কাজগুলো কি আমি আবার বলছি যে উদ্দীপনা বহন করা, দেহের ভিতরে এবং বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা, প্রাণী দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয়, অঙ্গের কাজগুলোর মধ্যে সমন্বয় সাধন করা, মস্তিষ্কে স্মৃতি ধারণ করা, চিন্তা করা, বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া এবং পরিচালনা করা, এগুলো সবই কিন্তু নিউরনের কাজ। নিউরনের উদ্দীপনা বহন প্রক্রিয়া নিচের চিত্রে দেখানো হলো। তো নিচের চিত্রে কি দেখানো হয়েছে? উদ্দীপনা বহন প্রক্রিয়া। উদ্দীপনা বহন করে নিয়ে যাইতেছে মস্তিষ্কে, আবার মস্তিষ্ক এখান থেকে উদ্দীপনাটা বহন করে নিয়ে যাইতেছে কোনো একটা অঙ্গে, অঙ্গটা ওই কাজটা করতেছে যা মস্তিষ্ক নির্দেশ দিতেছে। চিত্র 5.3 স্নায়ুতন্ত্রের উদ্দীপনা বহনের প্রবাহ চিত্র। এই স্নায়ুতন্ত্রের উদ্দীপনা প্রবাহের যদি প্রবাহ চিত্রটা আসে তাহলে এইভাবে অঙ্কন করে দিতে হবে। স্নায়ুতন্ত্রকে 3 ভাগে ভাগ করা যায়: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তো এই ছিল এখনকার ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।